প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ইতিহাসের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, মেগালিথ কি? বড় পাথরের সমাধিকে মেগালিথ বলা হয়। কোন সময়কালকে আদি বৈদিক যুগ হিসেবে ধরা হয়? 1500 থেকে 600 অব্দকে আদি বৈদিক যুগ হিসেবে ধরা হয়। 1500 থেকে 1600 অব্দকে। স্নাতক কথাটি কীভাবে এসেছে? বিশেষ স্থান থেকে স্নাতক কথাটি এসেছে। এই প্রশ্নের উত্তরটি 71 নম্বর পৃষ্ঠা 54 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিশেষ স্থান থেকে স্নাতক কথাটি এসেছে। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। লিচ্ছবি কাদের বলা হয়? 94 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যে সকল বজ্জী বৈশালীর আশপাশের অঞ্চলে বাস করত তাদেরকে কি বলা হয়? তাদেরকে লিচ্ছবি বলা হয়। যে সকল বজ্জী বৈশালীর আশেপাশের অঞ্চলে বাস করত তাদেরকে লিচ্ছবি বলা হয়। গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। সম্রাট মহিলা হলে তাকে কি বলা হয়? সম্রাজ্ঞী। শেষ নন্দ রাজা কে ছিলেন? ধননন্দ। ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? মেগাস্থিনিস। অটবি কথার অর্থ কি? বন। 2 দাগে, আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। বেদ শব্দ এসেছে বিদ শব্দ থেকে। ঋগ্বেদে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। রাজা কথার আক্ষরিক অর্থ হলো নেতা। দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল অসমক। অরাজনৈতিক মহাজন পদগুলিকে বলা হতো গণরাজ্য। তীর্থঙ্কর বলা হতো জৈন ধর্মের প্রধান প্রচারককে। তীর্থঙ্কর বলা হতো জৈন ধর্মের প্রধান প্রচারককে। 187 অব্দ নাগাদ রাজা হন পশ্চুমিত্র সিংহ। 187 অব্দ নাগাদ রাজা হন পশ্চুমিত্র সিংহ। সাতবাহন বংশের তৃতীয় রাজা ছিলেন প্রথম সাতকর্ণী। উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে হর্ষবর্ধনকে। উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে হর্ষবর্ধনকে। ঠিক না ভুল? সমস্ত বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা যায়। ঠিক। নিষ্ক ও শতমান গ্রন্থ হিসেবে ব্যবহৃত হতো। ভুল। মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। মোট 22 জন তীর্থঙ্কর ছিলেন। ভুল। 24 জন তীর্থঙ্কর ছিলেন। পিটক কথার অর্থ হলো পথ। ভুল। পিটক কথার অর্থ হলো ঝুড়ি। ভারতীয় উপমহাদেশের সোনার মুদ্রা চালু করেন কনিষ্ক। ঠিক। ভারতীয় উপমহাদেশে প্রথম সোনার মুদ্রা চালু করেন ভীম কোচটিসেস। যদি বলতো ভারতীয় উপমহাদেশের প্রথম সোনার মুদ্রা কে চালু করেন? ভীম কোচটিসেস। ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেছিলেন কনিষ্ক। এটাও ঠিক। বৈদিক যুগে মূর্তি পূজা প্রচলিত ছিল না। ঠিক। অর্থবেদকে সংহিতা বলে ধরা হতো না। ভুল। সংহিতা হিসেবে ধরা হতো। 29 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন। ঠিক। কনিষ্ক 75 খ্রিস্টাব্দের শাসক হন। ভুল। 78 খ্রিস্টাব্দের শাসক হন। প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজা উপাধি নিতেন। ঠিক। 4 দাগে, বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? 60 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বৈদিক সভ্যতার অর্থনীতি কি রকম ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। বৈদিক সাহিত্য সম্পর্কে লেখো। 64 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বৈদিক সাহিত্য। চতুর্যাম ও পঞ্চমব্রত কি? 90 নম্বর পৃষ্ঠায় 23 দাগে ও 91 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 23 দাগে চতুর্যাম বলতে কি বোঝো?
চতুর্যাম ও পঞ্চম মহাব্রত বলতে কি বোঝো? এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। সেটি কটি ভাগে বিভক্ত? 3টি ভাগে। সূত্রপিটক, বিনয় পিটক, অভিধান পিটক। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি এবং সেটি কবে বিভক্ত? এটি পাঠ্যপুস্তক বইয়ের 73 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে লেখো। 92 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অষ্টাঙ্গিক মার্গ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অর্থশাস্ত্র কার রচনা? কৌটিল্যের রচনা অর্থশাস্ত্র। এর মূল বিষয়বস্তু কী ছিল? 112 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অশোকের ধর্ম বলতে কি বোঝো? 114 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হর্ষচরিত কার রচনা? বাণভট্টের রচনা হর্ষচরিত। এই গ্রন্থে কি আলোচনা রয়েছে? 120 নম্বর পৃষ্ঠার 55 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 55 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাতবাহন শাসকদের শাসন পদ্ধতি আলোচনা করো। 110 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো এবং 117 নম্বর পৃষ্ঠা 40 দাগের প্রশ্নের এই 40 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই দুটি প্রশ্নের উত্তর মিলিয়ে তোমাদের লিখতে হবে। সাতবাহনের শাসন পদ্ধতি, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। এই পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে। 40 দাগে সাতবাহন প্রশাসন কেমনভাবে চলতো? এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 5 দাগের প্রশ্নের উত্তরটি পাঠ্যপুস্তকের 90 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা সেখান থেকেও লিখতে পারো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে।